শুরুতেই জানিয়ে দিব, চলমান গাজা যুদ্ধে 1000-এর বেশি চিকিৎসক এবং নার্স নিহত হয়েছেন। এবং আরও থাকছে, ইসরায়েলি ভূখণ্ডে 160টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। এবং আরও জানিয়ে দিব, সৈন্যের বিনিময়ে উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া। এবং আরও থাকছে, ফিলিপাইনের প্রেসিডেন্টকে হত্যার হুমকি দিয়েছে ভাইস প্রেসিডেন্ট। এবং সর্বশেষ জানিয়ে দিব, এক সপ্তাহের ব্যবধানে সৌদি আরবে প্রায় 20,000 প্রবাসী গ্রেপ্তার করেছে সৌদি সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় 1 বছরের বেশি সময় ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় 1000-এর বেশি চিকিৎসক এবং নার্স নিহত হয়েছেন। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজের বরাতে এই খবর জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। স্থানীয় স্বাস্থ্যসেবা কর্মীদের তথ্যের ভিত্তিতে এই খবর জানিয়েছেন ওয়াফা নিউজ। সূত্র জানিয়েছে, হতাহতের পাশাপাশি গাজা উপত্যকায় 310 জনের বেশি স্বাস্থ্যকর্মীকে গ্রেপ্তার, নির্যাতন কিংবা কারাগারে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। স্থানীয় স্বাস্থ্যসেবা কর্মীরা বলেছেন, ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে হাসপাতালগুলোকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে। একই সঙ্গে তারা গাজায় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম সরবরাহে বাধা দিয়েছে, স্বাস্থ্য প্রতিনিধি এবং সার্জনদের প্রবেশে বাধা দিয়েছে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু হয় ইসরায়েলি বাহিনীর, যা এখনও চলছে। লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা প্রথমবারের মতো ইসরায়েলের দক্ষিণ আশদোদ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। এছাড়া তেল আবিবের কাছাকাছি একটি এলাকায় রকেট হামলার খবর পাওয়া গেছে। হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের মধ্যে হামলা পাল্টা হামলা ক্রমেই বেড়ে চলেছে। আবার গাজায়ও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গতকাল দিনের শেষে বৈরুত থেকে এএফপি এই প্রতিবেদন জানিয়েছেন। লেবাননের হিজবুল্লাহর এক বিবৃতিতে বলেছে, তারা তেল আবিবের একটি সামরিক স্থাপনায় উচ্চমানের একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হিজবুল্লাহ দাবি করলেও ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রক্রিয়া পাওয়া যায়নি। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর সীমান্ত এলাকায় এবং শহরগুলো ছাড়াও হাইফা উপসাগর এলাকায় তেল আবিবের কাছে একটি এলাকায় হিজবুল্লাহ সরাসরি হামলার খবর পাওয়া গেছে, যেখানে 3 জন আহত হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি অ্যাম্বুলেন্স পরিষেবার এক বিবৃতিতে বলা হয়েছে, লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতে তেল আবিবের 3 সামরিক নাগরিক আহত হয়েছেন। এদিকে সিরিয়ার জাতিসংঘের বিশেষ দূত বলেছেন, দেশটির আঞ্চলিক যুদ্ধ টেনে নেয়ার এড়াতে লেবানন এবং গাজায় যুদ্ধ শেষ করার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে 160টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর সাথে এএফপির সাংবাদিক যোগাযোগ করলে তারা বলেছে, তেল আবিবের দক্ষিণে কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। কয়েকটি ড্রোন ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ভূপতিত করা হয়েছে। অপর একটি সূত্রের ভিত্তিতে জানিয়েছে, মধ্য ইসরায়েল সিরিয়ার অভ্যন্তরে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। যদিও ইসরায়েল বিষয়টি অস্বীকার করে আসছে। সম্প্রতি সিরিয়ার পালমিয়ায় ইসরায়েলি বোমা হামলায় প্রাণ গেছে 36 জনের। ইউক্রেন যুদ্ধে মস্কোর সমর্থনে সেনাবাহিনী মোতায়েনের বিনিময়ে রাশিয়া উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে বলে সিউলের নিরাপত্তা উপদেষ্টা দাবি করেছেন। যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার অভিযোগ, পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়া ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়াকে সহায়তা করার জন্য 10,000-এর বেশি সেনা সদস্য পাঠিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কিং জং উন তার সেনা সদস্যদের উন্নত যুদ্ধ প্রযুক্তি এবং যুদ্ধের অভিজ্ঞতা অর্জনে আগ্রহী। সেনা সদস্যদের জন্য পিয়ংইয়ং কি পেয়েছে বলে সিওল মনে করেন? এমন প্রশ্নের জবাবে দেশটির শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা শিন অন সিং বলেন, পিয়ংইয়ং এর দুর্বল বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে সরঞ্জাম এবং বিমান বিধ্বস্তি ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়াকে সরবরাহ করেছে বলে শনাক্ত করা হয়েছে। এর আগে বিশেষজ্ঞরা বলেছিল, সেনা সদস্যদের বিনিময়ে উত্তর কোরিয়া সম্ভবত নজরদারি স্যাটেলাইট থেকে শুরু করে সাবমেরিন পর্যন্ত সামরিক
প্রযুক্তি অর্জন করতে চায়। গত জুনে ক্রেমলিন প্রধানের সফরের সময় উত্তর কোরিয়া নেতা কিম এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেন। এটি উভয় রাষ্ট্রকে অন্যের উপর আক্রমণের ক্ষেত্রে অবিলম্বে সামরিক সহায়তা প্রদান এবং পশ্চিমা নিষেধাজ্ঞার বিরোধিতা করার জন্য আন্তর্জাতিকভাবে সহযোগিতা করতে বাধ্য। পুতিন এই চুক্তিকে যুগান্তকারী দলিল বলে অবহিত করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, পিয়ংইয়ং ইউক্রেনকে পররাষ্ট্রনীতি পুনর্বাসনের মাধ্যম হিসাবে ব্যবহার করতে পারে। বিশ্লেষকদের মতে সেনাবাহিনীর সদস্যদের পাঠিয়ে উত্তর কোরিয়া অস্ত্র ও সামরিক সহায়তা এবং শ্রম সরবরাহকারী হিসেবে রাশিয়ার যুদ্ধ অর্থনীতিতে নিজের অবস্থান পোক্ত করছে। সম্ভবত এক্ষেত্রে তারা তাদের ঐতিহ্যবাহী মিশ্র প্রতিবেশী এবং প্রধান বাণিজ্য অংশীদার চীনকে উপেক্ষা করছে। রাশিয়া তার তেল ও গ্যাসের মধ্যে বিশাল প্রাকৃতিক সম্পদে প্রবেশাধিকার নিতে পারে উত্তর কোরিয়াকে। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর যে শন উই সম্প্রতি মস্কো সফর করে বলেন, বিজয় না আসা পর্যন্ত তার দেশ দৃঢ়ভাবে রাশিয়ার কমান্ডোদের পাশে থাকবে।